তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিও ক্লিপে দেখতে পেলে আজকের পাঠে তোমরা দেখতে পেয়েছো যে বৃত্ত কি, বৃত্তের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন সহ এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো এবং বৃত্তের 3টি বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন তোমাদের গণিত বইয়ের 109 নম্বর পেজটি বের করে রেখেছো, তাই না? 109 নম্বর পেজটিতে যা লেখা আছে এখানে দেখেছো তোমরা অনেকটা বৃত্ত সংক্রান্ত অনেক বিষয় এখানে আলোচনা করা আছে। তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটা দেখতে পেয়েছো নিশ্চয়ই, এই যে এটা দেখেছো নিশ্চয়ই, তারপর আবার এই যে এটা দেখেছো নিশ্চয়ই, তাই না? এখন এখানে বলা হয়েছে যে বৃত্ত অঙ্কনের একটা ধাপ এখানে দেয়া হয়েছে কিরকম, যে একটা আয়তাকার কাগজ, এরকম ছোট একটা আয়তাকার কাগজ, এই আয়তাকার কাগজটা প্রথমে কি করতে হবে, দুপাশে ছিদ্র করতে হবে, তাই না? তো এক পাশে যদি আমি পিন দিয়ে আটকায় দেই, আরেক পাশে একটা পেন্সিল দিয়ে সুন্দর করে যদি আমি এভাবে ঘুরিয়ে সমানভাবে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে একটা কি গোলাকার আবদ্ধ একটা ক্ষেত্র হবে, তাই না? এই গোলাকার আবদ্ধ ক্ষেত্রটাই হচ্ছে আমাদের আজকের বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তো চলো তাহলে আমরা বৃত্তের সংজ্ঞাটি একবার জেনে নিই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের জ্যামিতিক সংজ্ঞা হচ্ছে এরকম যে একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে একবার যদি চক্রাকারে ঘুরে আর কি, হ্যাঁ, একবার যদি চক্রাকারে ঘুরে ওই বিন্দুতে এসে মিলিত হয়, তখন আমরা সেই ক্ষেত্রটাকে বলি বৃত্ত। বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু থেকে যদি একবার সমান দূরত্ব বজায় রেখে ঘুরে এসে আবার ওই বিন্দুতে মিলিত হয়, তখন যে ক্ষেত্রটি আমরা পাই সেই ক্ষেত্রটিকে বলা হয় বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটু অঙ্কন করাই আছে তোমাদের সুবিধার্থে, আমি একটা বৃত্ত অঙ্কন করেই রেখেছি। দেখো আমরা এটা কিভাবে এখানে অঙ্কন করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, পাঠে কি বলা ছিল যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তো প্রথমে আমরা কি করব, একটা স্কেল দিয়ে খুব সুন্দর এবং সোজা, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে অনুধাবন করো বৃত্ত অঙ্কনের বিষয়টি আগে। প্রথমে কি করব, আমরা স্কেল দিয়ে সুন্দর করে এভাবে মাপ দিয়ে 3 সেন্টিমিটারের একটি রেখা টেনে নিব। তারপর এই 3 সেন্টিমিটার রেখাটাকে আমরা এইভাবে কাটা কম্পাস দিয়ে মেপে নিব, ঠিক আছে? মেপে নেওয়ার পর আমরা ঠিক কাটা কম্পাস দিয়ে মেপে নেওয়ার পর আমরা ঠিক এইভাবে একটি নির্দিষ্ট, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে শুরু করে, ঠিক ধরো যে এখান থেকে শুরু করলাম করে এইভাবে ঘুরে 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 এইভাবে ঘুরে ঘুরে এইভাবে সুন্দর করে ঘুরে ঘুরে দেখো আবার ওই বিন্দুতে এসে কি সমান দূরত্ব বজায় রেখে আবার মিলিত হয়ে গেল, তাই না? তাহলে এই যে এইভাবে আমরা কাটা কম্পাস দিয়ে যে ক্ষেত্রটি পাবো সেটাই হচ্ছে আমাদের বৃত্ত, এবং বৃত্তটি আমরা ঠিক এভাবেই অঙ্কন করে নেব। কি শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো? দেখো আরেকবার দেখো ভালো করে। প্রথমে আমরা এভাবে এটা মাপ দিয়ে নিব, তারপর এই মাপ থেকে একটা নির্দিষ্ট বিন্দুকে, তুমি এখান থেকেও নিতে পারো, তোমরা এখান থেকেও নিতে পারো এভাবে, ঠিক আছে না? তোমাদের খাতায় যেখানে তোমরা দেখবে যে স্পেস আছে সেখান থেকে নিবা। তো কি এখানে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এভাবে এখান থেকে ঘুরে ঘুরে দেখো এভাবে একবার চক্রাকারে বক্রাকারে ঘুরে এসে যদি ওই বিন্দুতে মিলিত করো, তাহলে এরকম একটা গোলাকার তোমরা ক্ষেত্র পাচ্ছ, তাই না? এই ক্ষেত্রটাই হচ্ছে তোমাদের বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অঙ্কিত বৃত্ত থেকে কিভাবে দেখো সংজ্ঞায়িত করতে পারি, আমি যেটা বলছিলাম দেখো তো মিলিয়ে নেই। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু থেকে সমান দূরত্ব, দেখো এই এই পুরো দূরত্বগুলো কিন্তু হচ্ছে সমান, এই দূরত্ব প্রত্যেকটাই কিন্তু সমান, প্রত্যেকটাই হচ্ছে 3 সেন্টিমিটার কিন্তু হবে, কারণ আমরা এখানে কি করেছি 3 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়েছি আগে। তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু, তুমি এখান থেকে শুরু করতে পারো, এখান থেকেও শুরু করতে পারো, তাই না? আচ্ছা, তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু থেকে শুরু করে সমান দূরত্ব বজায় রেখে বক্রাকার ভাবে ঘুরে এসে যদি আবার ওই বিন্দুতে মিলিত হয়, তখন যে ক্ষেত্রটি পাচ্ছি আমরা সেটাই হচ্ছে বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বৃত্ত অঙ্কনটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা দেখে নিই যে বৃত্তের বিভিন্ন অংশগুলো আমরা কিভাবে চিহ্নিত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এই অঙ্কিত বৃত্ত থেকে আমরা দুটি
আহ, অংশ, বৃত্তের অংশ আগে জেনে নিব। সেটা হচ্ছে বৃত্তের একটি কেন্দ্র, তাই না? তো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এটা যে বিন্দুটাকে ভর করে আমরা এই বক্র রেখাটি অঙ্কন করি, তাই না? এই আবদ্ধ বক্ররেখাটি অঙ্কন করি, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যার উপর ভর করে আমরা এই আবদ্ধ বক্ররেখাটি অঙ্কন করি। আরেকটা বিষয় কি বন্ধুরা, এই যে গোলাকার বক্ররেখাটি, তাই না, এই গোলাকার বক্ররেখাটিকে আমরা বলি পরিধি। তার মানে কি, যে যে গোলাকার বক্ররেখাটি এই বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে সেটাকে আমরা কি বলবো? পরিধি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা এই দুটো নামকরণ করে নিই। তাহলে প্রথমে এটাকে আমরা কি বলবো শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আচ্ছা, তো এইটা এই গোলাকার ইয়েটাকে আমরা কি বলি শিক্ষার্থী বন্ধুরা? এটাকে বলতেছি আমরা কি? পরিধি, তাই না? এটা হচ্ছে পরিধি। তাহলে আমরা দুটো অংশ এখানে পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে একটি বৃত্তের মধ্যে আর কি কি অংশ থাকে, ঠিক আছে? একটি বৃত্তের মধ্যে দেখো, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আগে বলে নিই। একটি বৃত্তের মধ্যে কেন্দ্র থাকবে, পরিধি থাকবে, ব্যাস থাকবে, জ্যা থাকবে, ব্যাসার্ধ থাকবে এবং বৃত্ত চাপ থাকবে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এখান থেকে তোমাদের বৃত্তের বাকি অংশগুলো কিভাবে পাবো দেখো। প্রথমে যদি আমি এভাবে স্কেল ধরে এখানে একটা রেখা টেনে নিই, তাহলে দেখো তো এই বৃত্তটার একটা আলাদা একটা অংশ তৈরি হচ্ছে না? এই বৃত্তটার আলাদা একটা অংশ তৈরি হচ্ছে, সেটা কোথায়? পরিধিতে, তাই না? তার এই রেখাটাকে আমরা কি বলবো? এই যে বৃত্তের পরিধিটাকে আমরা দুপাশে মানে সেট করলাম, এই রেখাটাকে বলা হবে জ্যা। এই রেখাটাকে বলা হবে জ্যা। আচ্ছা, আমরা বৃত্তের আরেকটা অংশ পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি? জ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই যে পরিধির এই অংশটুকু, পরিধির এই দেখো মোটা করে দিচ্ছি আমি, এই পরিধির এই অংশটুকু, পরিধির এই অংশটুকুকে বলা হবে কি? পরিধির এই অংশটুকুকে বলা হবে বৃত্তচাপ। তার মানে আমরা কি বলতে পারি? যে পরিধির একটি অংশ হচ্ছে বৃত্তচাপ। বুঝতে পেরেছো? হ্যাঁ, পরিধির একটি অংশ হচ্ছে বৃত্তচাপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখতে পারি এখানে? এই মোটা অংশটা হচ্ছে বৃত্ত কি? চাপ। আচ্ছা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই যে জ্যা, এই জ্যাটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব আরেকবার জেনে নিই। জ্যা হচ্ছে এই যে বৃত্তচাপটা পেলাম আমরা, এই বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয়। দেখো তো, প্রান্ত বিন্দু মানে শেষ বিন্দুদ্বয়। তাহলে বৃত্তচাপের শেষ বিন্দুদ্বয় কোন দুটো? একটা হচ্ছে এইটা এখানে, আরেকটা হচ্ছে এইটা, তাই না? এই বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ, মানে যোগ করে দেয় যে রেখাটা, তাই না? এটা হচ্ছে জ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কেন্দ্র পেলাম, পরিধি পেলাম, জ্যা পেলাম এবং পেলাম বৃত্তচাপ। শিক্ষার্থী বন্ধুরা দেখো আরো কি আমাদের বৃত্তের মধ্যে আর কি কি অংশ থাকে। দেখো আমি স্কেল দিয়ে আরেকটি বিষয় তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটা কি শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে কি? কেন্দ্র, তাই না? তাহলে কেন্দ্র দিয়ে আমি একটা রেখা টেনে নিই, কেন্দ্র দিয়ে আমি সরাসরি একটা রেখা এভাবে টেনে নিলাম। এই কেন্দ্র দিয়ে যে রেখাটি টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। এটা হচ্ছে আমাদের বৃত্তের কি শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে ব্যাস। আচ্ছা, এখন তোমাদেরকে বলতে পারি যে ব্যাসটা তাহলে আমরা কাকে বলি? ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, জ্যা বৃত্তের যে কোনো জায়গায় একটা পরিধির এক অংশ থেকে অপর অংশে যদি আমরা একটা রেখা টানি, যেমন আমরা পরিধির এক অংশ থেকে এই অংশে একটা রেখা টেনেছি, যেখানেই আমরা একটা রেখা টানি না কেন সেটাই হবে নতুন একটি জ্যা। আবার যদি আমি এখানে একটি রেখা টানি এভাবে, সেটা হবে জ্যা। আবার যদি এখানে একটি রেখা টানি, সেটা হবে জ্যা। বৃত্তের যে কোথাও পরিধির এক পাশ থেকে আরেক পাশে যদি আমরা একটা রেখা টেনে নিই, তাহলে সেটা হবে কি? জ্যা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি এই কেন্দ্র দিয়ে এই রেখাটি, এটাও একটি জ্যা। তাহলে আমরা ব্যাসটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাটি যায় তাকে আমরা বলি ব্যাস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা যদি ব্যাস আমরা পেয়ে যাই, ব্যাসের অর্ধেককে আমরা কি বলতে পারি বলো? ব্যাসের অর্ধেককে আমরা কি বলতে পারি?
ব্যাসের অর্ধেককে আমরা কি ব্যাসার্ধ বলতে পারি, তাই না? এই যে দেখো আমরা 3 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ আগে অঙ্কন করেই রেখেছিলাম। আর বৃত্তের যখন সংজ্ঞা আমি তোমাদেরকে বলেছি তখন কি বলেছি? তখন বলেছি যে এই নির্দিষ্ট বিন্দু থেকে যখন অপর একটি বিন্দু থেকে যখন আমরা একটা গোলাকার ক্ষেত্র আবদ্ধ করি তখন কি এই বিন্দু থেকে এই পরিধির প্রত্যেকটা জায়গায় সমান দূরত্ব থাকে, ঠিক আছে না? সমান দূরত্ব থাকে। তাহলে সমান দূরত্ব যদি থাকে তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা, এইটা হচ্ছে যেহেতু এটা 3 সেন্টিমিটার, তাহলে এখান থেকে যখন আমরা এভাবে টেনেছি তখন কি এটা অবশ্যই 3 সেন্টিমিটার। তাহলে এই পাশেও কি 3 সেন্টিমিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কত সেন্টিমিটার? এই এইটুক ব্যাসার্ধ, এটা 3 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই অংশটুকু কত সেন্টিমিটার হবে শিক্ষার্থী বন্ধুরা? এই বৃত্তের কেন্দ্র থেকে এই অংশটুকু হবে 3 সেন্টিমিটার। কারণ বৃত্তের কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যাসটাকে, যে বৃত্তের কেন্দ্রগামী রেখাটি হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেকটা কি শিক্ষার্থী বন্ধুরা? এইটুকু ব্যাসের অর্ধেক, এইটুকু ব্যাসের অর্ধেক, তাই না? তো আমরা এরকম একটা রেখা এখানে টেনে নিতে পারি আরেকটি, তাহলে কি ব্যাসের অর্ধেক হয়ে যাবে না? হ্যাঁ, এই ব্যাসের অর্ধেকটা কি শিক্ষার্থী বন্ধুরা? আমরা কি বলতে পারি? এই ব্যাসের অর্ধেকটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বৃত্তের বিভিন্ন অংশের পরিচিতি আজকে। তো আমি আবার তোমাদেরকে বলতেছি কিভাবে আমরা এই বৃত্তটি পেলাম এবং বৃত্তের বিভিন্ন অংশগুলো। প্রথমে আমরা কি সংখ্যাটা বলি। আবার দেখো, এটা কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, অপর একটি বিন্দু থেকে নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রেখে একবার বক্রাকারে ঘুরে এসে যদি ওই বিন্দুতে মিলিত হয়, হওয়ার পরে যে ক্ষেত্রটি হবে সেটা হবে বৃত্ত, ঠিক আছে? তারপর বৃত্তের বিভিন্ন অংশ। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছি যে বৃত্তের কি কেন্দ্র, হ্যাঁ, যে বিন্দুটার উপরে ভর করে আমরা এই গোলাকার আবদ্ধটা পাই সেটাই হচ্ছে কেন্দ্র, তাই না? আর এই যে বক্রাকার গোলাকার আবদ্ধটি, এইটা হচ্ছে আমাদের কি বৃত্তের পরিধি। আচ্ছা, এই পরিধির যে কোনো একটি অংশ, যেমন এই অংশটি আমরা দেখিয়েছি, যে কোনো একটি অংশই হবে বৃত্তচাপ। এই অংশটা এখানে হতে পারে, এই অংশটি এখানে হতে পারে, তাই না? এই অংশটি এখানে আমি দিতে পারি, দিয়ে এটাকে আমি বলতে পারি বৃত্তচাপ, ঠিক আছে? এটাকে আমি বলতে পারি বৃত্তচাপ, সেটা আবার এখানে হতে পারে, তাই না? তাহলে কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা? যে বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বলা হবে বৃত্তচাপ। আচ্ছা, তারপর শিক্ষার্থী বন্ধুরা জ্যা, এটাকে আমরা কি বলেছি? জ্যা বলেছি। জ্যা হচ্ছে এই যে বৃত্তচাপ, আমরা যে বৃত্তচাপটি পেলাম, এই বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা, এটাকে আমরা বলবো কি? জ্যা। আরেকটা বিষয় কি শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে যে ব্যাস। আরেকটা বিষয় কি পেয়েছি? ব্যাস। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী রেখা, তাই না? এই বৃত্তের, এই পুরো বৃত্তের এই যে কেন্দ্র, এই কেন্দ্রগামী রেখাটাকে আমরা বলবো ব্যাস। একটা জিনিস মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যে এটা যদি জ্যা হয়, এটাও তো জ্যা। কারণ কি বলেছি আমি? যে এই বৃত্তের ভিতরে পরিধির এক পাশ প্রান্ত থেকে অন্য প্রান্ত যেটাই রেখা টানবো আমরা, সেটা প্রত্যেকটি একটি জ্যা। হ্যাঁ, আর কেন্দ্র দিয়ে যে জ্যাটি যাবে সেটা হচ্ছে বৃহত্তম জ্যা, সেটা হবে বৃহত্তম জ্যা। কারণ দেখো, আমি যদি যেমন এখানে কেন্দ্র দিয়ে রেখাটি টেনেছি, আমি যদি এই দিকে আরেকটি রেখা টানি, এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। কারণ কি? এই কেন্দ্রের পর থেকে যতগুলো রেখায় আমি পাশে টানবো ততটাই দেখো আবদ্ধ হয়ে আসতেছে। তার মানে কি রেখাটি ছোট হয়ে যাবে না? হ্যাঁ, রেখাটি কি ছোট হয়ে যাবে? তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প্রত্যেকটি রেখাই কিন্তু এই কেন্দ্রগামী রেখার থেকে প্রত্যেকটা জ্যাই কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? যে কেন্দ্রগামী রেখাটি হচ্ছে বৃহত্তম জ্যা। আচ্ছা, তারপর কি বন্ধুরা? বৃহত্তম জ্যা এবং ব্যাস। আচ্ছা, তাহলে ব্যাসের অর্ধেককে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা? ব্যাসের অর্ধেক খুব সহজ, ব্যাসের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা যদি পুরোটাই ব্যাস হয়, এর অর্ধেকটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। এটা আমরা আগে এখানে দেখতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা ওইটা, তাহলে ব্যাসার্ধ এটা কি? ব্যাসের অর্ধেকটা আমরা পেয়ে গেছি। এবং ব্যাসার্ধটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? হ্যাঁ, কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ, সিম্পল। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটা পরিধি না? এটা তো পুরোটাই পরিধি।
কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এই পাশেও যদি আমি টানি এটা বাদে, তাহলে সেটাও আমরা একটা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যেহেতু আমাদের পাঠে বলা হয়েছে যে বৃত্তের তিনটি বৈশিষ্ট্যের কথা, তাই না? তো এখন এই অঙ্কিত বৃত্ত থেকে তিনটি বৈশিষ্ট্য আমরা কিভাবে লিখতে পারি বা বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি, যে বৃত্তটি দেখতে কেমন, বলো? বৃত্তটি দেখতে হচ্ছে গোলাকার, এটাকে 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আরেকটা কি বলতে পারি, যে বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, কারণ এই যে এখানে হচ্ছে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার বলা হয়েছিল, 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, তাই না? 3 কে 2 দিয়ে গুণন করলে আমরা কি পেয়ে যাব, 6, 3 3 6। তাহলে কি, বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা বৈশিষ্ট্য বৃত্তের কি বলতে পারি, যে বৃত্তের বৃহত্তম, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। তোমরা ঠিক ধরেছো শিক্ষার্থী বন্ধুরা, যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তিনটি বৈশিষ্ট্য। হ্যাঁ, তোমরা আরো অনেক বৈশিষ্ট্য এখানে দিতে পারো। সিম্পলি তোমাদেরকে বলি আমি, সেটা হচ্ছে যে এই জ্যা থেকে জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক যদি আমি বলি, এটা জ্যা না? হ্যাঁ, এই জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক মানে সোজাসুজি এটা লম্ব দ্বিখণ্ডক যেটা হবে আর কি, এইভাবে লম্ব যেটা আমরা অঙ্কন করবো, যেমন চাঁদা দিয়েও তোমরা এটা করতে পারো। এই লম্ব দ্বিখণ্ডকটা হবে, হ্যাঁ, কেন্দ্রগামী। এই লম্ব, এই জ্যাটাকে যখন আমি লম্ব দ্বিখণ্ডক মানে লম্ব হবে দ্বিখণ্ডিত করব, তখন এই লম্বটা হবে কেন্দ্রগামী, একবার সোজাসুজি কেন্দ্রে আসবে। এরকম আরো অনেক বৈশিষ্ট্য আমরা বৃত্ত থেকে পাই শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে যেহেতু আমাদের তিনটি বৈশিষ্ট্যের কথা বলা ছিল, আমার মনে হয় যে তোমরা বৈশিষ্ট্য তিনটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছো, এবং বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেটাও ঠিকভাবে বুঝতে পেরেছো, এবং বৃত্তের বিভিন্ন অংশগুলো কিভাবে দেয়া যায় সেটা তোমরা বুঝতে পেরেছো এখান থেকে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে আজকের পাঠ থেকে তোমরা বৃত্ত কি, তারপর হচ্ছে যে বৃত্ত বিভিন্ন অংশগুলো এবং বৃত্তের বৈশিষ্ট্যগুলো অনুধাবন করতে পেরেছো। এই আজকে অনুধাবনকৃত বিষয়গুলো তোমরা অবশ্যই প্রত্যেকে বাসায় ভালো করে চর্চা করবে, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে, এই প্রত্যাশা তোমাদের উপরে আমার থাকলো।